36শে জুলাই উদযাপন শীর্ষক অনুষ্ঠানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস জুলাই ঘোষণাপত্র পাঠ করেন। আমরা ইন্তিফাদা বাংলাদেশ মনে করি এটি একটি অসম্পূর্ণ দলিল। এতে আমাদের ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়সমূহ এবং আওয়ামী জাহেলিয়াতের বাস্তবতা যথার্থভাবে তুলে ধরা হয়নি। এই ঘোষণাপত্র জনগণের প্রকৃত দাবি ও প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে। আমরা নিম্নোক্ত কারণে এই ঘোষণাপত্রের সমালোচনা করছি। ১. উপনিবেশবাদ বিরোধী লড়াইকে উপেক্ষা। অধিকাংশ পোস্ট কলোনিয়াল দেশ তাদের রাষ্ট্রীয় দলিল ও সংবিধানে উপনিবেশ বিরোধী আন্দোলন, সংগ্রাম এবং প্রতিরোধের নায়কদের শ্রদ্ধা ভরে স্মরণ করে। শোষণ ও দখলের বিরুদ্ধে ঐতিহাসিক সংগ্রামের স্মৃতির ভেতর থেকে তারা একটি জাতীয় পরিচয় নির্মাণ করতে চায় এবং এই লড়াইগুলোই তাদের জাতিসত্তার ভিত্তি। কিন্তু জুলাই ঘোষণাপত্র নামের দলিলটিতে উপনিবেশ বিরোধী কোনো লড়াইয়ের কথা নেই। ফকির মজনুসার জনযুদ্ধ, তিতুমিরের জিহাদ, ফরাইজিদের সামাজিক আন্দোলন, এইসব ঐতিহাসিক প্রতিরোধ নিয়ে একটি শব্দও সেখানে উচ্চারিত হয়নি। বলা হয়নি জমিদার বিরোধী কৃষক আন্দোলনের কথাও। অথচ এই আন্দোলন বাংলার মুসলমান কৃষকদের রাজনৈতিক চেতনার জন্ম দিয়েছিল, যা পরবর্তীতে পাকিস্তান আন্দোলনের সামাজিক ভিত্তি তৈরি করেছিল। এইসব গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ধারা ঘোষণাপত্রে পুরোপুরি অনুপস্থিত। এটি সেই একই সেকুলার পক্ষপাতের ধারাবাহিকতা যা অসাম্প্রদায়িকতার নামে এই জনপদের ইসলামী প্রতিরোধের ইতিহাসকে বারবার মুছে ফেলেছে। জুলাই ঘোষণাপত্র সেই নীতিরই আরেকটি প্রাতিষ্ঠানিক সংস্করণ। এই ঘোষণাপত্র আমাদের পূর্বপুরুষদের 2 শতকের কুরবানি ও সংগ্রামের ইতিহাসকে মাত্র 5টি শব্দের একটি অস্পষ্ট বাক্যাংশে নামিয়ে এনেছে এবং এটি আত্মপরিচয়ের শেকড়কে কেটে ফেলার শামিল। যেভাবে আওয়ামী লীগের প্রচারিত বাঙালি জাতীয়তাবাদের বয়ান 1971কে জেনেসিস বা সূচনা বিন্দু ধরে মুসলিম বঙ্গের সমস্ত ইতিহাসকে কার্যত নাকচ করে দেয়, জুলাই ঘোষণাপত্র ও সেই একই কাজ করেছে একই ফ্রেমে একটু নতুন মোড়কে। 2. উপনিবেশায়ন অনুপস্থিত। ব্রিটিশরা এই উপমহাদেশে যে আমলাতান্ত্রিক, প্রশাসনিক আর বিচারিক কাঠামো তৈরি করেছিল তার মূল উদ্দেশ্যই ছিল শোষণ আর দমন নিশ্চিত করা। দুঃখজনকভাবে উপনিবেশ পরবর্তী যুগে তৈরি হওয়া রাষ্ট্রগুলো সেই কাঠামোকেই অক্ষত রেখে দিয়েছে। ফলে এসব রাষ্ট্রের প্রশাসন জনতার সেবা করার বদলে শাসকের নিরাপত্তা ও আধিপত্য টিকিয়ে রাখার জন্য কাজ করে। আদালত ন্যায় বিচার নিশ্চিত করার বদলে শাসকের কাজকে বৈধতা দেয়। রাষ্ট্রীয় বাহিনী জনগণের রক্ষক না হয়ে তাদের বুকে গুলি চালায়, গুম খুন নির্যাতন চালায়। এই রাষ্ট্র কাঠামোর ডিকলোনাইজেশন না হলে মুখে যতই নাগরিক অধিকার, মানবিক মর্যাদা বা ন্যায় বিচারের কথা বলা হোক না কেন, বাস্তবে জনগণ প্রজাই থেকে যাবে, নাগরিক হয়ে উঠবে না। কিন্তু দুঃখজনকভাবে এই ঘোষণাপত্রে ঔপনিবেশিকদের তৈরি শাসন ব্যবস্থার মৌলিক কাঠামো নিয়ে কোনো প্রশ্ন তোলা হয়নি। ডিকলোনাইজেশনের কোনো আকাঙ্ক্ষা বা ইঙ্গিতও এখানে নেই, অথচ এটা রাষ্ট্রের ভবিষ্যৎ নির্ধারণের প্রশ্নের সাথে সরাসরি জড়িত। 3. 1947কে উপেক্ষা ও ইতিহাসের পক্ষপাত দুষ্ট বয়ান। এই ঘোষণাপত্রে 1947 সালকে পুরোপুরি উপেক্ষা করা হয়েছে, অথচ আজ যে মানচিত্রে দাঁড়িয়ে এই ঘোষণাপত্র রচিত হয়েছে তার ভিত্তি গড়ে উঠেছিল 47-এর মাধ্যমে। 47-এর মাধ্যমেই পূর্ব বাংলার মানুষ প্রথমবারের মতো উপনিবেশ থেকে মুক্ত হয়ে নিজেদের রাষ্ট্র গঠনের অধিকার অর্জন করেছিল। যদি কেবল বাংলা ভাষা বা বাঙালি পরিচয় রাষ্ট্র গঠনের ভিত্তি হিসেবে যথেষ্ট হতো, তাহলে পশ্চিমবঙ্গ তো আলাদা রাষ্ট্র হতো। কিন্তু পশ্চিমবঙ্গ আজও ভারতের একটি প্রদেশ। 1947 সালে হুসেইন শহীদ সরওয়ার্দী এবং শরৎ বসু 2 বাংলাকে একত্রিত করে স্বাধীন বাংলার প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু পশ্চিমবঙ্গের হিন্দু নেতারা সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন। এটি প্রমাণ করে কেবল বাংলা ভাষা, বাঙালি জাতীয়তাবাদ আমাদের অস্তিত্ব, ইতিহাস এবং আমাদের জাতিসত্তাকে ব্যাখ্যা করার জন্য যথেষ্ট না, বরং প্রথমে পূর্ব পাকিস্তান এবং তারপর বাংলাদেশের অস্তিত্বের ভিত্তি ছিল মুসলিম জনগোষ্ঠীর রাজনৈতিক অধিকার, সাংস্কৃতিক নিরাপত্তা এবং আত্মনিয়ন্ত্রণের দাবি। ঘোষণাপত্রে এইসব বিষয়ে কৌশলীভাবে উপেক্ষার ফলে একে ইতিহাসের একটি পক্ষপাতদুষ্ট বয়ান চাপিয়ে দেওয়ার চেষ্টা বলে মনে হয়, যেখানে সংখ্যাগরিষ্ঠ জনগণের ইমানি পরিচয়কে মুছে দিয়ে কলকাতার সংজ্ঞায় বাঙালিত্ব আর অসাম্প্রদায়িকতা প্রতিষ্ঠার চেষ্টা দেখা যায়। যে ঘোষণাপত্র ইতিহাসের বিকল্প পাঠ হাজির করার কথা বলেছিল, কার্যত সেটি ইতিহাসের এক রৈখিক এবং পক্ষপাতদুষ্ট পাঠকে প্রাতিষ্ঠানিক করছে। এভাবে মূলত বাঙালি জাতীয়তাবাদের একপাক্ষিক বয়ানকে প্রতিষ্ঠা করা হয়েছে, যেটি মূলত মুজিববাদী ইতিহাস চর্চার পুনরাবৃত্তি। 4. জনগণের আকাঙ্ক্ষার বিকৃত উপস্থাপন। ঘোষণাপত্রে বলা হয়েছে 1971 সালে বাংলাদেশের জনগণ
উদার গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের আকাঙ্ক্ষায় লড়াই করেছিল। এই বক্তব্য ইতিহাসের সরলীকরণ এবং চাতুর্যময় বিকৃতি। উদার গণতান্ত্রিক অর্থ লিবারেল ডেমোক্রেসি। লিবারেল ডেমোক্রেসি একটি সুনির্দিষ্ট সেকুলার মতাদর্শ যা পশ্চিমা বিশ্বের নির্দিষ্ট সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় প্রেক্ষাপট থেকে উদ্ভূত। এর সাথে বাংলার মানুষের আত্মিক, ঐতিহাসিক, ইমানি কিংবা সাংস্কৃতিক কোনো সম্পর্ক নেই। 1971 কেন, আজও দেশের অধিকাংশ মানুষ লিবারেল ডেমোক্রেসি কি তা জানেন না, বোঝেন না এবং তা চানও না। 71 সালের মুক্তিযুদ্ধ ছিল প্রথমত 25শে মার্চের গণহত্যার পর একটি আত্মরক্ষামূলক প্রতিরোধ, এবং দ্বিতীয়ত দীর্ঘকাল ধরে চলে আসা শোষণ ও বৈষম্য চালানো শাসক গোষ্ঠীর বিরুদ্ধে হক ও সম্মান আদায়ের লড়াই। জনগণ লড়াই করেছিল তাদের ঈমান, বিশ্বাস এবং ইনসাফের আদর্শে অনুপ্রাণিত হয়ে। কিন্তু এই ঘোষণাপত্র সেই লড়াইকে একপাক্ষিকভাবে ধর্মবিচ্ছিন্ন উদার গণতন্ত্র প্রতিষ্ঠার প্রচেষ্টা হিসেবে উপস্থাপন করেছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, লিবারেল ডেমোক্রেসি এই জনপদের গণমানুষের আকাঙ্ক্ষা নয়। এটি কিছু এলিট তাত্ত্বিক, এনজিও কেন্দ্রিক পলিসি মেকার এবং সেকুলার বুদ্ধিজীবীদের আকাঙ্ক্ষা। এরা 72 সালেও নিজেদের ধ্যান ধারণা গণমানুষের উপর চাপিয়ে দিয়েছিল, 2024-এও তাই করছে। 5. সংবিধান প্রণয়নের ত্রুটি নিয়ে অসম্পূর্ণ আলাপ। ঘোষণাপত্রে একদিকে 1972 সালের সংবিধান প্রণয়ন প্রক্রিয়া, এর কাঠামোগত দুর্বলতা এবং অপপ্রয়োগের সমালোচনা করা হয়েছে। অন্যদিকে ইন্টারিম সরকার নিজেরা সেই একই পদ্ধতিতে আগাচ্ছে। 1972 সালে জনগণের বিশ্বাস ও আকাঙ্ক্ষাকে উপেক্ষা করে কিছু জনবিচ্ছিন্ন এলিট পশ্চিমা আদর্শ অনুপ্রাণিত হয়ে এবং ভারতীয় সংবিধানের অনুকরণে একটি চাপিয়ে দেওয়া সংবিধান তৈরি করেছিল। সেখানে সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা ইত্যাদি ধারণা জোর করে বসানো হয়েছিল। এই সংবিধান ছিল বাংলার মানুষের বিশ্বাস, সংস্কৃতি ও বাস্তবতার সঙ্গে সম্পূর্ণ সাংঘর্ষিক। আজকের ইন্টারিম সরকারও সেই একই প্রক্রিয়ার সচেতন পুনরাবৃত্তি করছে। তারা আবারও পুরনো এলিট শ্রেণীর সাথে বসে জনগণকে পাশ কাটিয়ে সংবিধানের ভবিষ্যৎ রচনার আয়োজন করছে। ধর্মনিরপেক্ষতাকে বহুত্ববাদের নামে আবারও চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে। কার্যত এটি জনগণের আকাঙ্ক্ষার দলিল তৈরি করা হচ্ছে না, বরং এলিট শ্রেণীর মতাদর্শ চাপিয়ে দেওয়ার নতুন সংস্করণ তৈরি করা হচ্ছে। ইনফ্যাক্ট জুলাই ঘোষণাপত্র তৈরির ক্ষেত্রেও জনমানুষের মতামত বা আকাঙ্ক্ষাকে গুরুত্ব দেওয়া হয়নি। এই দুর্ভাগ্যজনক পুনরাবৃত্তির বদলে ইন্টারিম সরকারের উচিত ছিল মুজিবের গণপরিষদ কি কি ভুল করেছিল, কেন তা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিল, তা নিরপেক্ষভাবে তুলে ধরা, যাতে ভবিষ্যৎ প্রজন্ম সেই ভুল থেকে শিক্ষা নিতে পারে। 6. ইতিহাসের উপস্থাপনায় নিরপেক্ষতার অভাব। জুলাই ঘোষণাপত্র যদি একটি ঐতিহাসিক দলিল হিসেবে উপস্থাপিত হতে হয়, তাহলে প্রতিটি ঘটনার নিরপেক্ষ ব্যাখ্যা অপরিহার্য। কিন্তু এই ঘোষণাপত্রে 7ই নভেম্বর 1975-কে সিপাহী জনতার বিপ্লব বলা একটি নির্দিষ্ট রাজনৈতিক বয়ানের প্রতিফলন, যার ঐতিহাসিক এবং বুদ্ধিবৃত্তিক ভিত্তি দুর্বল। অবশ্যই 7ই নভেম্বর বাংলাদেশের রাজনীতির জন্য একটি গুরুত্বপূর্ণ বাক বদলের দিন ছিল, যার মাধ্যমে ভারতীয় এজেন্ডা এবং উগ্র বামপন্থী প্রচেষ্টা প্রতিহত হয়েছিল। তবে একাডেমিক সংজ্ঞা অথবা জনসম্পৃক্ততা কোনো দিক থেকেই একে বিপ্লব বলা অতিরঞ্জন। এছাড়া 7ই নভেম্বরকে বিপ্লব বলার পর 24 সালের জুলাইকে গণঅভ্যুত্থান বলা হলে একদিকে প্রথমটির ব্যাপারে যেমন অতিরঞ্জন হয়, অন্যদিকে পরেরটির গুরুত্ব ও মাত্রাকে খাটো করা হয়। এই ধরনের পক্ষপাতদুষ্ট লেবেলিং ঘোষণাপত্রের ওজনকে প্রশ্নবিদ্ধ করে এবং দলিল হিসেবে এর বিশ্বাসযোগ্যতাকে নষ্ট করে। 7. ফ্যাসিবাদ নির্মাণের অসম্পূর্ণ আলাপ। যদিও ঘোষণাপত্রে ফ্যাসিবাদ শব্দটি উল্লেখ করা হয়েছে, তবু ফ্যাসিবাদের সম্পূর্ণ দায় চাপানো হয়েছে কেবলমাত্র দল হিসেবে আওয়ামী লীগের উপর। এড়িয়ে যাওয়া হয়েছে এর রাজনৈতিক উৎপত্তি, সাংস্কৃতিক অক্ষ এবং নেপথ্যের অংশীদারদের আলোচনা। অথচ ফ্যাসিবাদ কখনোই একক কোনো রাজনৈতিক সংগঠনের মাধ্যমে কার্যকর হয় না। এর জন্য বহুমাত্রিক কাঠামো প্রয়োজন হয়। যেমন ফ্যাসিবাদের উল্লেখযোগ্য কিছু বৈশিষ্ট্যের মধ্যে আছে এক বা একাধিক নেতার পূজার প্রবণতা বা কাল্ট অফ পার্সোনালিটি, উগ্র জাতীয়তাবাদী বয়ান, কোনো নির্দিষ্ট বিশ্বাস বা গোষ্ঠীকে জাতির শত্রু হিসেবে উপস্থাপন করা, বিচার ব্যবস্থাকে দমনমূলক হাতিয়ারে পরিণত করা, একপেশে মিডিয়া এবং শিল্প সাহিত্যের মাধ্যমে ফ্যাসিবাদী বয়ানের প্রচার এবং রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় গড়ে ওঠা কর্পোরেট পুঁজিবাদী শ্রেণী, যারা অর্থনৈতিক ও সামাজিক কাঠামো দিয়ে ফ্যাসিবাদকে টিকিয়ে রাখে এবং অলিগার্ক শ্রেণীতে পরিণত হয়। এসবই আওয়ামী শাসনামলে ছিল, কিন্তু আওয়ামী লীগ এককভাবে এই কাঠামো গড়ে তোলেনি। তথাকথিত প্রগতিশীল, বামপন্থী, সুশীল সমাজ, মিডিয়া এবং সাংস্কৃতিক জগৎ এতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে, সহায়তা করেছে। তারা আওয়ামী বয়ানকে পুষ্ট করেছে, বিকল্প কণ্ঠস্বরকে অপসংস্কৃতি বলে আক্রমণ করেছে এবং মানুষের আত্মপরিচয় ও বিশ্বাসকে আক্রমণ করেছে।
বুদ্ধিজীবী শ্রেণীর অধিকাংশই রাষ্ট্রীয় সুবিধার বিনিময়ে বিবেক বিসর্জন দিয়ে সকল আওয়ামী পাপাচারকে বোঝাতে দেওয়ার চেষ্টা করেছে। অথচ আওয়ামী ফ্যাসিবাদের এই গুরুত্বপূর্ণ খুঁটিগুলোর আলাপ এই ঘোষণাপত্রে একেবারেই অনুপস্থিত। এই ধরনের আংশিক ভাষ্য মূলত না প্রকৃত ঘটনার শিক্ষা দেয়, না ভবিষ্যতের জন্য কোনো সঠিক দিক নির্দেশনা দেয়, বরং এ ধরনের অস্পষ্ট ও অসম্পূর্ণ বয়ানের ফলে একদিকে ফ্যাসিবাদের দোষরা ছাড়া পেয়ে যায়, অন্যদিকে ফ্যাসিবাদ ফিরে আসার আশঙ্কা থেকে যায়। আর হত্যার হিসাব প্রশ্নবিদ্ধ। এটা আমাদের অত্যন্ত দুঃখের বিষয় যে গণঅভ্যুত্থানের 1 বছর পেরিয়ে গেল সরকার এখনো হতাহত মানুষের সঠিক সংখ্যা নির্ধারণে সক্ষম হয়নি, যা ঘোষণাপত্রেও প্রতিফলিত হয়েছে। সরকারি গ্যাজেটে প্রকাশিত সংখ্যার বিশ্বাসযোগ্যতা নিয়ে গুরুতর সন্দেহ আছে। পাশাপাশি ওই সংখ্যার সাথে জাতিসংঘের মানবাধিকার কমিশনের রিপোর্টে প্রদত্ত তথ্যের ব্যাপক পার্থক্য লক্ষ্য করা যায়। এছাড়া সেই সময়ের বহু নিহত নাগরিককে বেওয়ারিশ লাশ হিসেবে দাফন করা হয়েছে, যা নিয়ে সরকার এখনো সন্তোষজনক কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। এই পরিস্থিতিতে নিহতের সঠিক সংখ্যা নিশ্চিত করা সরকারের অপরিহার্য দায়িত্ব ছিল, যা তারা কার্যকরভাবে পালন করতে ব্যর্থ হয়েছে। 9, ভারতীয় আধিপত্যবাদের ব্যাপারে নীরবতা। ঘোষণাপত্রে সংক্ষিপ্ত ভাষায় বিদেশি রাষ্ট্রের অন্যায় প্রভুত্বের প্রসঙ্গ তোলা হলেও সেই প্রভুত্বের ধরন, প্রকৃতি কিংবা নির্দিষ্ট রাষ্ট্রের নাম উল্লেখ করা হয়নি। 1971-এর প্রসঙ্গে পাকিস্তানের নাম স্পষ্টভাবে উল্লেখ করা হলেও আওয়ামী জাহেলিয়াত এবং 2024-এর আলোচনায় ভারতের নাম সযত্নে এড়িয়ে যাওয়া হয়েছে। অথচ ভারত তার ভৌগোলিক অবস্থান ও রাজনৈতিক প্রভাবের কারণে বাংলাদেশের উপর যে মাত্রার আগ্রাসন ও আধিপত্য তৈরি করেছে তা কোনো দিক থেকেই 71-এ পাকিস্তানের আগ্রাসন থেকে কম নয়। পীরখানা হত্যাকাণ্ড, গণজাগরণ মঞ্চের পৃষ্ঠপোষকতা, হাসিনা সরকারের প্রতিটি ভুয়া নির্বাচনের সমর্থন, ভিন্ন মতাবলম্বীদের গুম করা, প্রতিটি ক্ষেত্রে আওয়ামী সরকারের অপরাধগুলোর পেছনে ছিল ভারতের সমর্থন। এমনকি ভুক্তভোগী এবং মিডিয়ার বয়ানে এমনও কথা এসেছে যে বাংলাদেশের বিভিন্ন গোয়েন্দা সংস্থার কার্যালয়ে ভারতীয় গোয়েন্দা সংস্থার সদস্যদের উপস্থিতি ছিল। এছাড়া সীমান্তে 1000-এর বেশি নিরস্ত্র মানুষ হত্যা, আগ্রাসী নদী নীতির মাধ্যমে বাংলাদেশের নদীগুলো শুকিয়ে ফেলা এবং তিস্তার পানি আটকে রাখার মতো আগ্রাসী আচরণ ভারত নিয়মিত চালিয়ে যায়। এমনকি 2024-এর গণ অভ্যুত্থানের পরও ভারত গণহত্যাকারী হাসিনাকে আশ্রয় দিয়েছে। যখন বাংলাদেশ রাষ্ট্রীয়ভাবে সহায়তা প্রত্যাশা করেছিল, ভারত সরকারে তা প্রত্যাখ্যান করেছে। শুধু তাই নয়, ব্যাপক প্রোপাগান্ডার মাধ্যমে নিজ দেশের জনগণকে ভারত বাংলাদেশের বিরুদ্ধে উস্কে দিয়েছে। বহির্বিশ্বেও বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করার সর্বোচ্চ চেষ্টা চালিয়েছে। এবং যত দিন যাচ্ছে ভারতের হিন্দুত্ববাদী অখণ্ড ভারতের প্রকল্প আমাদের অখণ্ডতা এবং অস্তিত্বের জন্য বড় হুমকিতে পরিণত হচ্ছে। বস্তুত 24-এর গণ অভ্যুত্থান কেবল দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন ছিল না, বরং 24-এর গণ অভ্যুত্থান ছিল ভারতীয় আধিপত্যবাদ থেকে বাংলাদেশের মুক্তির সংগ্রাম। তাই ভারতের নামকে ঘোষণাপত্রে ইচ্ছাকৃতভাবে বাদ দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য না। আমাদের বক্তব্য স্পষ্ট, যে ঘোষণাপত্র আক্রমণকারী রাষ্ট্রের নাম উচ্চারণে সাহস পায় না, সেই ঘোষণাপত্রের পক্ষে জনগণের সংগ্রামের দলিল হওয়ার ন্যূনতম নৈতিক ভিত্তি নেই। 10, ঐক্যের ভ্রান্ত বয়ান। ঘোষণাপত্রের 17 নম্বর ধারায় এমনভাবে লেখা হয়েছে যেন দেশের সব শ্রেণী, পেশা, ধর্মীয় ও সাংস্কৃতিক শক্তি আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছিল। বাস্তবে চিত্র ছিল ভিন্ন এবং বিভক্ত। প্রথমত, অধিকাংশ সাংস্কৃতিক সংগঠন ছিল আওয়ামী সরকার ঘেঁষা। তারা হাসিনার স্তুতি গেয়েছে ও দমন-পীড়নকে উন্নয়নের মোড়কে আড়াল করেছে। ফ্যাসিবাদের আলোচনায় সাংস্কৃতিক সংগঠনগুলোর ভূমিকার আলোচনা এড়িয়ে গিয়ে গণ অভ্যুত্থানে তাদের ভূমিকার কথা বলা ইতিহাস বিকৃতির শামিল। দ্বিতীয়ত, ধর্মীয় সংগঠন বললে মনে হতে পারে দেশের সকল ধর্মীয় শ্রেণী ও সম্প্রদায় এই আন্দোলনে একই মাত্রায় একাত্ম ছিল, কিন্তু বাস্তবে মাদ্রাসা ও মসজিদ কেন্দ্রিক যে জনগোষ্ঠীটি ইসলামী অনুপ্রেরণায় জনতার পক্ষে মাঠে নেমেছিল, তাদের বাইরে অন্যান্য ধর্মীয় সংগঠন, বিশেষ করে অমুসলিম সম্প্রদায়ের সংগঠনগুলোর রাজনৈতিক অংশগ্রহণ বা প্রতিবাদ সেভাবে দেখা যায়নি। উল্টো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের মতো সংগঠনগুলো আওয়ামী দখলদারিত্বের পক্ষে অবস্থান নিয়েছিল। সুতরাং 17 নম্বর ধারার সার্বজনীন ঐক্যর ভাষা এক ধরনের রাজনৈতিক খোলস মাত্র, যা বাস্তব সংগ্রামের ধারাকে আড়াল করে। 11, দমন যন্ত্রের বাস্তবতা আড়াল করা। আওয়ামী ফ্যাসিবাদী বাহিনী এই শব্দবন্ধ ব্যবহৃত হলেও তাতে কোনো বাহিনীর নাম উল্লেখ করা হয়নি। এর মাধ্যমে দমন যন্ত্রের প্রকৃতি ও পরিচয় আড়াল করা হয়েছে। অথচ দেশীয় বিভিন্ন অনুসন্ধানী প্রতিবেদন, ভুক্তভোগীদের সাক্ষ্য এবং জাতিসংঘের মানবাধিকার কমিশনের রিপোর্টও স্পষ্টভাবে উল্লেখ আছে কিভাবে বাংলাদেশের প্রায় প্রতিটি রাষ্ট্রীয় বাহিনী
র্যাব, ডিজিএফআই, এনএসআই, সিটিটিসি, পুলিশ, এসবি, সেনাবাহিনী ইত্যাদি জুলাই গণহত্যার সময়ে অথবা তার পূর্বে সরাসরি দমনপীড়নে অংশ নিয়েছে। এই বাহিনীগুলোর কেউ কেউ আন্দোলন দমনে নির্বিচারে গুলি চালিয়েছে, কেউ গুম খুনে সক্রিয় থেকেছে, কেউ আবার নজরদারির মাধ্যমে আন্দোলন থামানোর চেষ্টা করেছে। অথচ এই বাহিনীগুলোর নাম ঘোষণাপত্রে অনুল্লেখিত থেকে যাওয়ায় পুরো বিষয়টি ঝাপসা হয়ে গেছে। আমরা মনে করিয়ে দিতে চাই, এখনো পর্যন্ত আওয়ামী আমলে গুম খুন নির্যাতন এবং গণহত্যায় যুক্ত থাকা বাহিনীগুলোর উল্লেখযোগ্য কোনো সংস্কার হয়নি। তাদের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে অপরাধের দায় স্বীকার করা হয়নি, কোনো শ্বেতপত্র প্রকাশ করা হয়নি, ভুক্তভোগীদের ক্ষতিপূরণ দেওয়া হয়নি এবং এই বাহিনীগুলোর পক্ষ থেকে জাতির কাছেও ক্ষমা চাওয়া হয়নি। তার সাথে যখন ঘোষণাপত্রের এই নীরবতার বিষয়টি যুক্ত হয়, তখন তা ভবিষ্যতে একই অপরাধের পুনরাবৃত্তির আশঙ্কা বাড়িয়ে দেয়। তাই ফ্যাসিবাদী বাহিনী শব্দবন্ধ দিয়ে অপরাধী রাষ্ট্রযন্ত্রকে আড়াল করা গ্রহণযোগ্য না। ঘোষণাপত্রে তাদের নাম ও ভূমিকা স্পষ্টভাবে উল্লেখ থাকা উচিত ছিল, যাতে তা ইতিহাসে লিপিবদ্ধ হয় এবং ভবিষ্যতের জন্য সতর্কবার্তা হয়। 12, গুরুত্বপূর্ণ ঘটনা প্রবাহের অনুপস্থিতি। ঘোষণাপত্রে আওয়ামী ফ্যাসিবাদের কথা বলা হয়েছে, কিন্তু পিলখানা হত্যাকাণ্ড, শাহবাগের গণজাগরণ মঞ্চ এবং শাপলা চত্বরের ম্যাসাকারের কথা বলা হয়নি। অথচ এই তিনটি ঘটনা আওয়ামী শাসনকে আওয়ামী ফ্যাসিবাদে পরিণত হবার পথে গুরুত্বপূর্ণ ধাপ ছিল। পাশাপাশি 2018 সালের কোটা সংস্কার আন্দোলন, নিরাপদ সড়ক আন্দোলন, প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর ভ্যাট বিরোধী আন্দোলন, 2021 সালের মোদি বিরোধী আন্দোলনের কথা সুনির্দিষ্টভাবে উল্লেখ করা উচিত ছিল, কিন্তু উল্লেখ করা হয়নি। বিশেষ করে আওয়ামী জাহেলিয়াতের বিরুদ্ধে ইসলামপন্থীদের আন্দোলন, কুরবানি এবং তাদের উপর চালানো জুলুম ও অত্যাচারের উল্লেখ এই ঘোষণাপত্রে এড়িয়ে যাওয়া হয়েছে। 13, এনজিও পরিভাষার উদ্বেগজনক ব্যবহার। ঘোষণাপত্রে অন্তর্ভুক্তিমূলক বা ইনক্লুসিভ শব্দটির সংযোজন উদ্বেগজনক। আপাতভাবে নিরীহ মনে হলেও বাস্তবে বহু রাষ্ট্রে এ শব্দের আড়ালে ধর্ম ও সাংস্কৃতিক মূল্যবোধের বিরোধী জাহেলি এলজিবিটি এজেন্ডা চাপিয়ে দেওয়া হয়েছে। জাতিসংঘ, পশ্চিমা দাতা সংস্থা ও বহুজাতিক এনজিওগুলো ইনক্লুসিভ বা অন্তর্ভুক্তির ধারণাকে এমনভাবে সংজ্ঞায়িত করে যা আমাদের ধর্মীয় বিশ্বাস বিরোধী এবং সমাজ ও সংস্কৃতি বিধ্বংসী। একই সাথে ঘোষণাপত্রে ব্যবহৃত টেকসই উন্নয়ন কৌশল বা সাস্টেইনেবল ডেভেলপমেন্ট স্ট্র্যাটেজি পরিভাষাটিও জাতিসংঘের এসডিজি কাঠামো ও আন্তর্জাতিক এনজিওদের ভাষা থেকে ধার করা। টেকসই উন্নয়ন কৌশলের ধারণার পেছনে যে পলিসিগুলো যুক্ত, সেগুলো প্রায়শই পশ্চিমা অর্থনৈতিক রাজনৈতিক অগ্রাধিকারের প্রতিফলন করে থাকে, যা অনুন্নত দেশগুলোর নিজস্ব উন্নয়ন মডেল ও সাংস্কৃতিক স্বাতন্ত্র্যের সঙ্গে সংঘাত তৈরি করতে পারে। জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্রে এনজিওদের তৈরি করা সাস্টেইনেবল ডেভেলপমেন্ট স্ট্র্যাটেজি শব্দবন্ধের প্রাসঙ্গিকতা কি তা বোধগম্য না। জনবিচ্ছিন্ন ভাষা। 14, ঘোষণাপত্রে যেহেতু ও সেহেতু শব্দের অতিরিক্ত পুনরাবৃত্তি বার্তার স্বচ্ছতা ক্ষুণ্ণ করেছে, ফলে সাধারণ পাঠকের পক্ষে মূল বক্তব্য অনুধারণ করা কঠিন হয়েছে। এই ধরনের ভাষার ব্যবহার একটি গুরুত্বপূর্ণ দলিলের প্রাসঙ্গিকতা ও গ্রহণযোগ্যতাকেও প্রশ্নবিদ্ধ করেছে, বিশেষত যখন জুলাই অভ্যুত্থানে সমাজের সব ধরনের মানুষ অংশ নিয়েছিলেন, কিন্তু ঘোষণাপত্রটি এমনভাবে লেখা হয়েছে যা শুধুমাত্র সমাজের নির্দিষ্ট একটি এলিট শ্রেণীর বোধগম্য হবে। এসব কারণে আমরা ইন্তিফাদা বাংলাদেশ মনে করি এই ঘোষণাপত্র সঠিকভাবে বাংলার মানুষের সংগ্রাম, চেতনা এবং ইতিহাসকে এবং পরিচয়কে তুলে ধরতে ব্যর্থ হয়েছে। এখানে আমরা শুধু ঘোষণাপত্রের 24 নং পয়েন্টে উল্লেখিত জুলাই যোদ্ধাদের নিরাপত্তার অংশটুকু ছাড়া বাকি সব বিষয় অগ্রাহ্য করছি, প্রত্যাখ্যান করছি। বাকি অংশগুলো পুনরায় বিবেচনা করার এবং লেখার আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ।